আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন, গভর্নমেন্টের সমালোচনা করবেন, সরকারের বিরোধী মতামত দিবেন, আপনার গবেষণা বাতিল, আপনি আর ফান্ড পাবেন না। কিন্তু এবার দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে 1 পয়সাও নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেম অবস্থা, কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত 1 পয়সাও বরাদ্দ দেয় নাই গবেষণা খাতে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। শেষে কি করবে? ইউসিসির আন্ডারে দিয়ে দেবে। তার মানে হচ্ছে কে গবেষণা করবে, কারটা অ্যাপ্রুভ হবে, কে ফান্ড পাবে, কে পাবে না, এটা আর ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে না, এটা চলে যাবে গভর্নমেন্টের আন্ডারে। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন, গভর্নমেন্টের সমালোচনা করবেন, সরকারের বিরোধী মতামত দিবেন, আপনার গবেষণা বাতিল, আপনি আর ফান্ড পাবেন না। এই প্রক্রিয়ায় সরকার হচ্ছে। সামনে আমরা দেখতে পাবো সরকারকে ক্রিটিক করে আজকে আলোচক অনেক কিছু বলেছেন। সামনে থেকে বিশ্ববিদ্যালয় কোনো কর্তৃপক্ষের ফান্ড নিয়ে আপনি আর সরকারকে ক্রিটিক করতে পারবেন না, করলে আপনি আর ফান্ড পাবেন না। এই ব্যবস্থায় সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো করতে যাচ্ছে গবেষকদের কণ্ঠরোধ করবার জন্য, সেটাই যাচ্ছে। তাহলে আমরা সমাধান পাবো না। আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোর দিক থেকে যে ক্রাইসিস দেশে, সেটা স্টিল রয়ে গেছে, সেটা আর ইমপ্রুভমেন্ট হবে না। পাশে মালয়েশিয়া, ওদিকে চীন হয়তো অনেক দূর চলে যাচ্ছে, সেম সময়ের মধ্যে আমরা এখন পিছিয়ে যাচ্ছি। জানি না এর সমাধান কি। আমরা দেখতে পাই যে হচ্ছে আপনি মানে লজ্জার কথা এটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আগে উদাহরণ দিল যে ওয়াশরুমের কথা, শিক্ষার্থীরা ওয়াশরুম ঠিকঠাক পায় কিনা, স্যানিটেশনের যে মিনিমাম খাত, ওইখান থেকে গত 1 বছরে 1 পয়সাও খরচ করে নাই। সব কয়টা টাকা অন্য ফান্ডে নিয়ে গেছে, নাম দিয়েছে আন্তঃকার সমন্বয়। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের মোর দ্যান 50% বাজেট হচ্ছে স্টাফদের বেতন, টিচারদের বেতন, এটা সেটা। ওইখান থেকে 1 টাকাও আন্তঃকার সমন্বয় করে নাই। মাশাআল্লাহ সব লোটে পোটে নিয়ে নিছে যেখানে নেওয়ার। আর শিক্ষার্থীদের যত খাত আছে, প্রত্যেকটা খাত থেকে, গবেষণার খাত, কম্পিউটার ল্যাবের খাত, ইলেকট্রিসিটির খাত, স্যানিটেশনের খাত, সব খাত আন্তঃকার সমন্বয়ের নামে অন্যদিকে নিয়ে গেছে আমাদের মাননীয় ট্রেজারার সাহেব। যখন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অ্যাপ্লিকেশন দেয় আমার অষ্টমের জন্য এই খাতে এই টাকা দরকার, ট্রেজারার বলে ফান্ড নাই। পরে আমরা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করে কি কি খরচ করেছে একটা লিস্ট দিলাম। আমরা 3 মাস অপেক্ষা করছি যে আমাকে হিসাব দেন। তিনি হিসাব দেন না, আমি হিসাব দিতে বাধ্য না আপনাদের কাছে, এজন্য রিপ্লাই দেয়। শেষ পর্যন্ত মিনিস্ট্রি থেকে হিসাব দিলাম, অডিট রিপোর্ট, আদার্স হিসাবগুলো। পরে ওখানে দেখলাম যে সব কয়টা শিক্ষার্থী সংশ্লিষ্ট খাত আন্তঃকার সমন্বয়ের নামে ওনারা অন্য খাতে নিয়ে গেছেন, যেখানে নিজেদের পকেটে যায় এমন খাতে। এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিণতি। আপনি দেখে থাকবেন রিসেন্টলি বেশ কিছু চাকমা শিক্ষার্থী প্রেসের সামনে আফসোস করে বলেছিল যে আমরা পাহাড়ে জন্মেছি, রাষ্ট্রের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল আমাদের সেখানে শিক্ষা ব্যবস্থা করা, কিন্তু সরকার করে নাই, করেছে এনজিও আমাদেরকে ফ্রি পড়িয়েছে। ফ্রি পড়তে পড়তে কবে নাগাদ আমার বৌদ্ধ ধর্ম ছেড়ে আমি খ্রিস্টান হয়ে গেছি আমি নিজে জানি না। আমার এখন আফসোস হয় আমি এখন বুদ্ধ না, আমি এখন খ্রিস্টান হয়ে গেছি। অসংখ্য চাকমা ভাইয়ের এই শিকারতে আমি রাঙামাটিতে ছিলাম, আমার অনেক পাহাড়ি বন্ধু এই গল্প আমাকে করেছে যে কেমন করে পড়তে পড়তে কোন নাগাদ কেমন করে আমি খ্রিস্টান হয়ে গেছি আমি নিজে জানি না। এই হচ্ছে তাদের বক্তব্য। এবং আফসোস করে বলছে আমাদেরকে স্কুল দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের, আমাদেরকে পড়ার ব্যবস্থা করার দরকার ছিল রাষ্ট্র সেটা করে নাই, করেছে এনজিও। দোষ দেন এনজিওকে, দোষ কিসের এনজিওকে আপনি সে সুযোগ করে দিয়েছেন, আপনি আপনার সার্ভিস দেন নাই, রাষ্ট্র দেয় নাই, এনজিও সেখানে গিয়েছে, পরে তাদের ধর্ম বৌদ্ধ থেকে খ্রিস্টান হয়ে গেছে। এ হচ্ছে কিছু কমন সিমটমস শিক্ষা ব্যবস্থায়, আদার সব জায়গায়। আমার সেই স্কুলের ফ্যাসিলিটিস আমাকে দেওয়া হয় না, আমার সেই ওয়াশরুমের যে মিনিমাম রাইটস স্যানিটেশনের সেটা লুটপাট করে খেয়ে নেওয়া হয়। আমার যে গবেষণার সুযোগ তরুণদেরকে দেওয়ার কথা সেটা দেওয়া হয় না। আবার কেউ যদি গবেষণা করে ভালো কিছু করতে চায় তাহলে জোরপূর্বক বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এ হচ্ছে অবস্থা।